আমি এখনো তরুণ, অবশ্যই তরুণ এবং মনে প্রাণে আমি এভাবেই নিজেকে ভাবতে চান। হ্যাঁ, আর আমি ইনফ্যাক্ট আমি অনেক বুড়াও না, সেটা বলছি না কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স অনেক লম্বা সময়। এবারের পর্ব আড্ডাবাজি। দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন গুণী চিত্রগ্রাহককে, যিনি শুধু ক্যামেরার পেছনের নায়ক নন, তিনি চোখ দিয়ে কবিতা লেখেন পর্দায়। আলো, ছায়া, রং, নীরবতা সব মিলিয়ে যে কোনো গল্পকে হৃদয় ছোঁয়া করে তোলার নেপথ্যের কারিগর তিনি, যার চিত্রগ্রহণে ক্যানভাস হয়ে ওঠে পর্দা, আর প্রতিটি শট যেন এক একটি নিঃশব্দ সংলাপ। তিনি খায়ের খন্দকার। আজ তার সঙ্গে আমরা কথা বলবো, জানবো তার জীবনের নানা গল্প। চলুন আর কথা না বাড়িয়ে গল্প আড্ডায় ডুব দেই। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা সবাই ভীষণ ভালো আছি এবং আপনাকে সামনে পেয়েও ভালো লাগছে। তবে আজকে শুরুটা না আমি একটা মজার তথ্য দিয়ে শুরু করতে চাই। ৯,২৪৪ দিন হয়ে গেছে আপনি চিত্রগ্রহণের সঙ্গে যুক্ত আছেন। বেশ লম্বা একটা সময় আপনার ক্যারিয়ারের। ৩০ জুন ২০০০ আপনার প্রথম শুরু হয়েছিল সেই যাত্রা এই ক্যারিয়ারে। ঠিক বলেছি কি? ঠিক ধরতে পেরেছি? একদম একদম। আমি সেই শুরুর দিনের, সেই প্রথম দিনের গল্পটা দিয়ে আজকের আড্ডাটা শুরু করতে চাই। প্রথম দিনের অভিজ্ঞতা যতটুকু মনে পড়ে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার কাছে সব মানে স্বপ্নের মতো লাগতেছিল আর কি, যে আমি যখন খুব কাছ থেকে সামনাসামনি দেখতেছিলাম যে এই সেক্টরে যারা মানুষ, যারা সেলিব্রিটি, যাদেরকে সবসময় টেলিভিশনে দেখতাম ছোটবেলা থেকে দেখে দেখে এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যে ইন্টারেস্টিং তৈরি হয়েছে যে এই মানুষগুলোকে যদি দেখতে পাই বা এদের সাথে যদি মিশতে পারতাম, তো ওই বিষয়টা একটা ইন্টারেস্টিং, মানে খুবই মনে রাখার মতো অভিজ্ঞতা, যে ওই দিনটা তো আসলে ভোলা যায় না, ভোলা যায় না। হ্যাঁ, এবং যেমনটা বলছিলাম যে আসলে ২৫ বছরেরও বেশি সময় হয়ে গেছে আপনার এই পথ চলা এবং ক্যারিয়ারের। আপনার সমসাময়িক যারা ছিলেন বা আপনার পরে যারা এসেছেন, তারা অনেকে কিন্তু এখন কাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি এখনো আসলে সমান তালে তরুণ প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন। এই রহস্যটা কি? বিষয়টা আসলে আমি যেভাবে ভাবি আর কি, সেটা হচ্ছে যে আমি এখনো তরুণ, অবশ্যই তরুণ এবং মনে প্রাণে আমি এইভাবেই নিজেকে ভাবতে চান। হ্যাঁ, আর আমি ইনফ্যাক্ট আমি অনেক বুড়াও না, সেটা বলছি না কিন্তু আমি আমার এক্সপেরিয়েন্স অনেক লম্বা সময়। হ্যাঁ, এটা আমাকে এক ধরনের কমফোর্ট দেয়, কাজের ক্ষেত্রে কনফিডেন্সটা মানে খুব কাজ করে। আর যেটা হচ্ছে যে সিনিয়র যারা অনেক ভালো কাজ করতেন, তাদের মধ্যে অনেকেই হয়তোবা এখন নাই, নানা কারণে, ফ্যামিলির কারণে হতে পারে, বা হয়তোবা কমফোর্ট লাগতেছে না, বা অন্য কোনো জায়গায় নিজেকে সেট করে ফেলার যে মানে চিন্তা, সেই জায়গা থেকে যেতেই পারে। ফ্যামিলির একটা ইস্যু থাকে অনেকেরই। আবার অনেক মানুষজন যারা অত্যন্ত ভালোভাবেই কাজ করতেছেন, এবং আমি প্রতিনিয়ত ওনাদের কাজ দেখে দেখে ইন্সপায়ার্ড হই। আমি আসলে অ্যাকচুয়ালি সিনিয়র জুনিয়র ঠিক এরকমভাবে দেখি না। আমি আসলে দেখি হচ্ছে যে আমি আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি, এবং আমি আসলে কি শিখতে পারলাম এখান থেকে, এটাই আর কি। হ্যাঁ, এবং সেই কাজের গল্পে ধীরে ধীরে আসতে চাই। আপনি তো কোক স্টুডিও বাংলাতেও কাজ করেছেন, সেই অভিজ্ঞতার গল্প শুনুন। শুরুর দিকে ছিলাম আমি, হ্যাঁ শুরুর দিকে ছিলাম। কোক স্টুডিও বাংলা তো খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। বাংলাদেশে এর আগে কখনো মানে কোক স্টুডিওর প্রোগ্রামটা হয় নাই। তো এই কোক স্টুডিও দীর্ঘদিন দেখতে দেখতে, ইউটিউবের কল্যাণে দেখতে দেখতে, যে এক ধরনের ফ্যাসিনেশন তৈরি হয় মানুষের মধ্যে, ওইটা যখন আমার সামনে এসে হাজির, আমি এখানে ইনভলভ হচ্ছি, এটা একটা দারুণ ব্যাপার। আমি যেদিন শুটিংয়ে যাব, তার আগে আমরা সেটে গেছি। সেটে যাওয়ার পরে আমাকে খুব বিস্ময় লাগতেছিল যে আমাদের দেশে সত্যি সত্যি একটা নতুনভাবে হচ্ছে আর কি। তো এই কিউরিসিটিটা খুবই ইন্টারেস্টিং। তার এক্সপিরিয়েন্স গুড, অফকোর্স গুড। কাজল আরেফিন অমি এ সময়ের একজন নির্ভরযোগ্য এবং জনপ্রিয় একজন নির্মাতা বলতেই হবে, সেটা নিঃসন্দেহে। এবং ইদানিংকালে তার যে কাজগুলো দেখছি, বেশিরভাগ কাজের সঙ্গে কিন্তু আপনি যুক্ত আছেন। আপনার কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে তার সাথে? আই এম লাকি যে আমি খুব ট্যালেন্ট লোকজনের সাথে কাজ করতে পারছি, অনেক দারুণ দারুণ রাইটার, ডিরেক্টরদের সাথে কাজ করতে পারছি। এটা আমাকে ইন্সপায়ার করে, আমার তাড়নাটা কাজ করে অনেক বেশি ভালো কাজের। ভালো, হ্যাঁ হ্যাঁ। আর সেই ক্ষেত্রে ধরেন এখনকার সময়ের এই জেনারেশনের মধ্যে কাজল আরেফিন অমি ভেরি ট্যালেন্ট ডিরেক্টর,
প্রমিজিং অ্যান্ড অফকোর্স মানে তার অনেক ফ্যান ফলোয়ার আছে, তার একটা গুড ভাইব আছে মানে মানুষের মধ্যে। তো আমি তার সাথে যখন প্রথম ইনভলভ হইলাম, তার আগে একটা ছোট্ট বিষয় আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অমির সাথে আমার কাজের শুরুর আগের আরেকটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে অমির সাথে যে কাজ করে জিয়াউল হক পলাশ, পলাশ হচ্ছে বেসিক্যালি আমার খুব ঘনিষ্ঠ আর কি বন্ধু বলা যায়, বা মানে উই আর কলিগ। তো ওর সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। তো ওই সুবাদে পলাশের ডিরেকশনে আমি কিছু কাজ, একটা দুইটা কাজ করছিলাম, প্লাস অনেক লম্বা সময় আমাদের আড্ডাও হতো। তো পলাশের থ্রুতে আসলে ইনফ্যাক্ট অমির সাথে আমার মিশা। এবং আমিও সেই প্রসঙ্গে আসতে চাই। পরিচালক এবং অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে আপনি সম্প্রতি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। যদি আপনার কাছে জানতে চাই যে আসলে নির্মাতা, অভিনেতা এবং মানুষ হিসাবে জিয়াউল হক পলাশকে মূল্যায়ন করুন বা মূল্যায়ন করতে বলি, তাহলে কি বলবেন? অ্যাকচুয়ালি মানুষ তো আসলে পলাশকে জাজ করে হচ্ছে ব্যাচেলর পয়েন্ট, যে ক্যারেক্টারটা প্লে করে, হ্যাঁ সেই চরিত্রে। অ্যাকচুয়ালি পলাশ আসলে একদম রিভার্স একজন মানুষ, ব্যক্তি পলাশের কথা বলতেছি। তো যখন আমি অমির সাথে অনেকগুলো প্রোডাকশন করছি, 5টা প্রোডাকশন আমি অমির সাথে ডিরেকশনে করলাম। আচ্ছা। তো সেইখানে আমি আসলে স্ক্রিনে জিয়াউল হক পলাশকে যেভাবে আবিষ্কার করেছি, হ্যাঁ আবিষ্কার করেছে। তো আমি যখন ওর ডিরেকশনে কাজ করতে যাই, তখন হচ্ছে একদমই আলাদা, খুবই সিরিয়াস, ভাবনার জায়গা একদম আলাদা, আর খুবই কমফোর্টেবল আচ্ছা অন সেট। এটা একটা দারুণ বিষয়, কারণ ডিরেক্টর যদি কমফোর্টেবল না হয় তাহলে ভেরি টাফ টু হ্যান্ডেল। এবং আরও কিছু কাজের প্রসঙ্গে আসি। সম্প্রতি আমরা আসলে দেখেছি যে আশিকি শিরোনামের একটি কাজে আপনার চমৎকার এবং আসলে খুবই নতুনত্ব নান্দনিক একটা কাজ আমরা দেখেছি। সেখানে আপনার চিত্রগ্রহণের মাধ্যমে সে কাজগুলো আপনি ফুটিয়ে তুলেছেন। যেই কাজটি সম্প্রতি 30 মিলিয়ন ভিউ হয়েছে। এই সময়ের আসলে দর্শকদের পালস বোঝার জন্য বা পালস ধরার জন্য আপনি কি স্ট্র্যাটেজি ফলো করেন? এর ছোট্ট একটা ব্যাক স্টোরি বলতে চাই। সেটা হচ্ছে কোভিডের সময়ে যে একটা লম্বা সময় আমরা গৃহবন্দী ছিলাম, আমাদের প্যান্ডামিক পিরিয়ডটা। তো ওই সময় আসলে আমি ইউটিউব প্রোডাকশন দেখা শুরু করি, যেহেতু আমি সারাক্ষণই বাসায় থাকতাম। তো বাচ্চারা, আমার সাথে আমার ফ্যামিলি মেম্বাররা যারা ছিল, তারা সবাই মিলে আমরা সবসময় টেলিভিশনের সাথে আমাদের সংযোগটা বেশি ছিল আর কি। তখন আসলে ইউটিউব নাটক দেখা শুরু করছি। এই প্যান্ডামিকের পিরিয়ডটাকে চিন্তা করলাম যে ওকে ফাইন, এই সময়টাতে আমি আরেকটু নিজেকে একটু ঝালাই করে নিই, আরেকটু বুঝে নিই জিনিসটা। হ্যাঁ, যেহেতু আমি মানুষের জন্যই কাজ করি, তো মানুষকে আসলে বোঝার দরকার আছে যে এই সময়ের মানুষের বা দর্শকদের পালসটা কোন জায়গায় কাজ করে। তখন আমি কিছু পয়েন্ট আবিষ্কার করলাম যে ফাইন, 15 বছর আগে যে অডিয়েন্স মানুষকে নিয়ে কাজ করতাম, তাদের সময়কার যে দর্শক আর এখনকার সময় দর্শকের মধ্যে অনেক চেঞ্জ আছে। হ্যাঁ, তো কিছু দ্বিমত অবশ্যই আছে যেটা আমার সাথে মেলে না, কিন্তু অডিয়েন্সকে তো ইগনোর করাটা মুশকিল না, ইগনোর করার উপায়ও নাই। কারণ এন্টারটেইনমেন্টে কাজ করতে হলে আসলে অডিয়েন্স তো ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, জানতে হবে, বুঝতে হবে সময়টাকে। এবং এই সমসাময়িক সময়টা নিয়ে আমি একটু বলতে চাই যে আসলে আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, কাজের পরিবেশ আসলে কতটা নিয়ন্ত্রণে রয়েছে? আপনি যা করতে চাইছেন বা যেভাবে কাজ করতে চাইছেন, সেভাবে কি কাজগুলো মনের মতো করে আপনি করতে পারছেন? মূলত চ্যালেঞ্জগুলো আসলে কি কি? ভালো কাজ অবশ্যই হচ্ছে, তবে আমি হয়তোবা যেটা করতে চাই সেটা হয়তোবা বুঝাইতে পারি না, বা বোঝার মতো এরকম মানুষের দেখা আমি পাচ্ছি না, এটা একটা গ্যাপ। আচ্ছা, তবে তার মধ্যেও কিছু ভালো কাজ তো অবশ্যই হয়, সেটা এই অপারগতা আসলে আমার নিজের। তো তারপরেও মানে মাঝে মাঝে মিরাকেলি, ম্যাজিক্যালি নানান কিছুই ঘটছে, সেটা আমার ক্ষেত্রে হোক বা অন্যদের কাজ যারা যারা করতেছেন, অনেকের কাজ দেখি খুবই ইন্টারেস্টিং ভাবেই হচ্ছে। আর অ্যাকচুয়ালি ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রির কাজের ধারাটা একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এইটা কিন্তু অবশ্যই সবাইকে মানতে হবে। জি। এবং এই বছরের যে কিছুটা সময় বাকি আছে বা সামনে আসলে আপনার থেকে আমরা কি কি কাজ পেতে যাচ্ছি? যখন হবে তখন দেখাই যাবে। আর এমনি আলোচনা চলতেছে, অনেক কিছু নিয়ে কথা হয়, নানান কিছু করার প্ল্যান। বাকিটা আসলে পরিস্থিতি, দেশের পলিটিক্যাল সিচুয়েশন, নানান কিছু আর কি, যেহেতু একটা অস্থিরতার মধ্যে যাচ্ছি আমরা, এটা নিশ্চয়ই ভালোভাবে কাটাই করতে পারবো আমরা। নিশ্চয়ই। একটু যদি পেছনে ফিরে তাকাই, কোন সিনেমা বা কোন প্রজেক্ট আসলে আপনার চিত্রগ্রহণের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল? অবশ্যই আমি এটা বলবো, সেটা হচ্ছে যে 2011-12-তে করা চোরাবালি আমার একদম একটা ম্যাসিভ চেঞ্জ আমি ফিল করছি আর কি, যে ওভারঅল ইন্ডাস্ট্রি, মানুষজন যারা আমাকে চেনে সবাই
খুবই অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা। আমি জানি না এখনকার মানুষজন দেখছে কিনা, ওই সময়ের জন্য ওইটা বেস্ট কাজ। কিছু তো উইক পয়েন্ট বা আমি যদি বলি যে সেটা হয়তো আছে, বাট ওই সময়ের জন্য ওইটা বেস্ট, আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হ্যাঁ, ছিল। of course। এবং আপনার চিত্রগ্রহণে সবসময় আমরা যেটা দেখেছি যে আলো ছায়ার এক অনন্য ব্যবহার, এবং এই রুচির আসলে উৎস কি? না, উৎস বলতে এটা আসলে এক ধরনের তাড়না। আচ্ছা। এই যে তাড়না, সেই তাড়না আমাকে অস্থির করে রাখে, আমাকে ঘুমাইতে দেয় না, এবং সারাক্ষণ মনে হয় যে আমি কখন আরেকজনকে এটা দেখাইতে চাই, বুঝাইতে চাই যে আমি এটা করতে পারি এবং তুমি দেখো। এই তাড়নাটা থেকেই আসলে এটা উৎস বলতে এই তাড়নাটা। আচ্ছা, তাড়না। এবং আপনার কাজের স্টাইলটা নিয়ে যদি একটু জানতে চাই যে আসলে আপনি কি স্টোরি বোর্ড অনুযায়ী ফলো করেই সবসময় কাজ করতে পছন্দ করেন, নাকি তাৎক্ষণিক অনুভূতি ইম্প্রোভাইজ করে কাজ করতে পছন্দ করেন? একটা বিষয় হচ্ছে যে যখন কোনো প্রজেক্ট করা হয় তখন ওভারঅল ফুল টিম তো একটা অ্যালাইনমেন্টে আসতে হয় আসলে। ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, আর্ট, ক্যামেরা, লাইট অ্যান্ড আদার যারা সাপোর্টিং মানুষজন থাকে, কস্টিউম ডিজাইন, অন্যান্য মেকআপ গেটআপের ইস্যু থাকে, তাদেরকে তো একটা অ্যালাইনে আসতেই হবে নিশ্চয়ই, না হলে কাজটা খুব জগাখিচুড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে একটা গাইডলাইন তো আমাদেরকে ফলো করতে হয়। স্টোরি বোর্ড থাকে, বেসিক স্টোরি বোর্ড মানে ডিজাইন করা হয়। আর ইনস্ট্যান্ট কাজের ক্ষেত্রে আমি আসলে তো ফার্স্ট অডিয়েন্স বলবো যে আমি তো ফার্স্ট অডিয়েন্স একটা কাজের ক্ষেত্রে, আমি প্রথম দর্শক আর কি। তো ওই দর্শকটাকে আসলে একটু দৃষ্টিনন্দন সম্পন্ন হইতে হবে, মানে একটু ডিফারেন্ট হইতে হবে, একটু ভাবনা চিন্তা জায়গা থেকে সেই দেখার চোখটা থাকতে হবে, সেই চোখটা থাকতে হবে। এবং আমি কতটুকু পারি আমি জানি না, আমি চেষ্টা করি। আর যেটা হচ্ছে যে আমি যখন লুক থ্রু করি, আমি যখন ওই ক্যারেক্টারটাকে দেখতে থাকি, ইমাজিন করতে থাকি এক ধরনের, তখন ইনস্ট্যান্ট আমার মধ্যে কিছু জিনিস চলে আসে যেটা আমি তারপরে ডিরেক্টরকে শেয়ার করি এবং উনি সেটা অ্যালাউ করে। কখনো কখনো অ্যালাউ হয়ও না, এটা খুবই না হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সেইটা মনে যে ওই যে অ্যালাউ করার যে বিষয়, অ্যাকসেপ্ট করা আর কি, সেইটা আসলে কখনো কখনো ম্যাজিক্যাল বিষয় ঘটে যায়। যদি জানতে চাই এভাবে যে একটি দৃশ্যে আসলে আবেগ ফুটিয়ে তুলতে আপনি কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখেন বা সবচেয়ে বেশি মনোযোগ দেন? যখন কোনো এরকম ইমোশনাল কোনো সিকোয়েন্স যদি থাকে, এরকম সিচুয়েশন তৈরি হয়, তখন আমি আসলে ডিরেক্টরকে খেয়াল করি যে উনি কিভাবে আমাকে এক্সপ্লেন করছে, সিকোয়েন্সটাকে বলতেছে, কোন ফিলিংস থেকে বলতেছে। তারপরে দেখি হচ্ছে আর্টিস্টকে যখন রিহার্সাল করে তখন তার দিকে সারাক্ষণ ফলো করি যে সে আসলে ইমোশনালি কীভাবে জিনিসটা ওই জার্নিটার মধ্যে দিয়ে আছে। তো তখন ক্যারেক্টারকে ফলো করার পরে তখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মুভমেন্ট, ওগুলো আমাকে অনেক বেশি টাচ করে। আচ্ছা, ওইটাকে আমি একটু প্রায়োরিটি দেই, বেশি দেওয়া হয়। আচ্ছা, আপনার চিত্রগ্রহণে নৈশব্দের গুরুত্ব কতটুকু? নৈশব্দের গুরুত্ব তো অবশ্যই, মানে ইটস ডিপেন্ড অন প্রজেক্ট আর কি। আসলে এটা ওইভাবে এটাও এক্সপ্লেন করা অনেক লম্বা আলোচনা আসলে। আপনি কি এখনো আসলে ট্রেডিশনাল লেন্সেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি আসলে সব কিছুতেই আমরা যেমনটা ডিজিটালের দিকেই যাচ্ছি, যেটা সময়ের দাবি, সেভাবেই আপনি নিজেকে নিয়ে আসলে এগোতে চান? এখানে আসলে বিষয় হচ্ছে যে আমরা প্রযুক্তিকে কোনোভাবেই তো ইগনোর করতে পারবো না এখন। মানে ওয়ার্ল্ড ইজ র্যাপিডলি চেঞ্জিং আর কি। তো অনেক দ্রুত লাস্ট 10 ইয়ার্সে খুবই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যেহেতু টেকনিক্যাল মানুষ, আমি টেকনিক্যালি সার্ভ করি ইন্ডাস্ট্রিকে, তো আমি তো আসলে টেকনিক্যাল বিষয় নিয়েই কথা বলবো, আমার ইনভলভমেন্টটা ওইখানেই। তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্মে একটা বড় বিষয় হচ্ছে লাইট, ক্যামেরা, তার সাথে সাথে সেটের যে ডিজাইন, সেটের যে মানে ভেরিয়েশন এখনকার সময়ের। তো এইগুলো সব কিছুই তো আসলে একটার সাথে একটা আরেকটার মানে জড়িত আছে আর কি, যে কোনোটাই তো আসলে কম প্রায়োরিটি লেস প্রায়োরিটির জায়গায় নাই। তো আমার প্রায়োরিটি হচ্ছে যে এখনকার লাইটিং অনেক ডিফারেন্ট, এখনকার ক্যামেরা, এখনকার সময়ের যে আধুনিক টেকনোলজি, যে লেন্স, তার সাথে সাথে হচ্ছে যে পোস্ট প্রোডাকশন, কালার গ্রেডিং, বিএফএক্স অ্যান্ড আদার যে ফ্যাসিলিটিগুলো আছে, এগুলো একটা গুড কম্বিনেশন চলে আসছে অলরেডি আমাদের হাতে। তো আমরা যদি এইগুলোকে প্রপারলি ইউজ না করতে পারি, ইনফ্যাক্ট আমি যদি প্রপারলি ইউজ না করতে পারি, তা আমি তো আসলে এই সময়টাকে ধরতে পারবো না, আসলে আমি তো পিছনে চলে যাব। তাহলে এই সময়ের প্রযুক্তি নিয়ে যদি একটু জিজ্ঞেস করি যে আসলে ড্রোন ফুটেজ বা ওয়ান টেক শট, আপনি কোনটা বেশি উপভোগ করেন?
দুইটা আসলে দুই রকম আসপেক্টে করা। ওয়ান টেক শট তো ভেরি ইন্টারেস্টিং, পৃথিবীর অনেক বিখ্যাত সিনেমায়, হ্যাঁ অনেক চ্যালেঞ্জিং অফকোর্স, অনেক বিখ্যাত সিনেমাগুলোতে দেখা যায় যে শুরুটাই হয় এমন একটা ম্যাজিক্যাল মুমেন্ট দিয়ে যে পুরোটা একটা জার্নির মধ্যে দিয়ে ক্যামেরাটা চলে যায় এবং দর্শককে একদম গল্পের সাথে সেট করে দিয়ে তারপরে আবার সরে আসে। তো এই যে একটা প্ল্যান, এই যে ডিজাইন, এইটা তো একটা দারুণ ইউনিক আইডিয়া। আর ড্রোনটা তো আসলে অফকোর্স ড্রোনের একটা ফ্যাসিলিটি তো অবশ্যই আছে, যে আমরা এই শহরটাকে আমি গত 20 বছর যেভাবে দেখছি, লাস্ট মানে কথা জাস্ট এক্সাম্পল আর কি, যে লাস্ট 10 ইয়ার্স আমি আবার একটু অন্যভাবে দেখতেছি, কারণ হচ্ছে অনলি ফর ড্রোন সাপোর্ট থাকার কারণে। ড্রোন ফ্যাসিলিটিটা আমাদেরকে বার্সা অ্যাঙ্গেল থেকে দেখায় সব কিছু, তো আসপেক্টটা ডিফারেন্ট হওয়ার কারণে পুরো ভিজুয়ালটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে মানে অ্যাডভান্টেজ আর কি। দুটো জিনিসই আমাদের অনেক অনেক ভেরিয়েশন নিয়ে আসছে আমাদের ফিল্ম মেকিং এর ক্ষেত্রে। অনেক কিছু আসলে আমরা খুঁজে পাই এই কাজগুলোর মধ্যে। এবং যেমনটা আপনি গল্পে গল্পে বলছিলেন যে বাংলাদেশের সিনেমাতে আসলে চিত্রগ্রহণের যে বিষয়টা, সেটা আসলে যুগে যুগে কিন্তু রূপটা পাল্টেছে। তো আপনার কাছে যদি জানতে চাই যে চিত্রগ্রহণের জায়গা থেকে আসলে বাংলাদেশের সিনেমার কোন সময়টাকে আপনি শ্রেষ্ঠ সময় বলতে চান? আমি 2000 সালে প্রথম আসছি ইন্ডাস্ট্রিতে, আইসে নানান টাইপ অফ মানুষজনকে পাইছি। তখনকার মানুষের যে কাজের ধারা, যে প্র্যাকটিস, যে ধরনের চর্চা হইতো, ওইটা ওই মনে হয়েছিল যে ওই সময় ওইটা বেস্ট। তারপরে 2010 পর্যন্ত আমি ওইরকম একটা গণ্ডির মধ্যেই ছিলাম। তো ওই সময়ের ওই টেস্টের গল্প, ওই টেস্টের মানুষজনকে নিয়ে কাজ করার যে আনন্দ, ওটা তো অফকোর্স একটা গুড ভাইব দেয়, একটা গুড মেমোরি। কিন্তু এখনকার সময়ে আবার, যেহেতু আমি আগেই বলছি যে এখনকার দর্শক, এখনকার চাওয়া সবই পাল্টে গেছে। ইভেন আমি এখন তো গুগলের মাধ্যমে সমস্ত কিছু আমি জানতে পারতেছি মুহূর্তের মধ্যেই। তো পৃথিবীতে এই সময় কি হচ্ছে, আমার হাতে নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম আছে, আদার্স আরও ফ্যাসিলিটি আছে। তো এই ধরনের সাপোর্ট পাওয়ার পরে যে সারা পৃথিবীতে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তো সেইটার সাথে যদি আমি এই সময়টাতে মার্চ না করি, তাহলে তো আমি পিছিয়ে যাওয়ার অবশ্যই পিছিয়ে যাবো, আমাকে অ্যাকসেপ্ট করবে না অডিয়েন্স। তো এই যে গ্লোবালি যে চ্যালেঞ্জিং জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, এইটা একটা দারুণ বড় একটা চ্যালেঞ্জ অবশ্যই। যেহেতু সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছি, একটা বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। এখনকার সময় আমরা যেমনটা দেখছি যে বলিউডের অনেক চিত্রগ্রাহককে আমাদের দেশে উচ্চ পারিশ্রমিক দিয়ে নিয়ে আসা হচ্ছে, আমাদের দেশে কাজ করছেন তারা। যেমন এনিমেল ডানকি সিনেমার চিত্রগ্রাহক অমিত রায়, সাম্প্রতিক সময় আমরা দেখেছি শাকিব খানের নতুন যে সিনেমা প্রিন্স, সেই সিনেমাতে কাজ করছেন। এবং আরও আমরা জেনেছি যে তিনি 40 দিনে প্রায় 1 কোটি টাকার মতো বাজেটে আসলে কাজ করছেন বা নিচ্ছেন। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা দেখছেন? পারিশ্রমিক নিয়ে কথা বলা আসলে মানে ঠিক না, আমি মনে করি সেটা সে ফ্রিও করতে পারে। আচ্ছা, এখন যেহেতু ওরা আমাদের থেকে অ্যাডভান্স লেভেলে আছে, আরো অনেক আগে আছে আমাদের থেকে, আমি বলবো ইনফ্যাক্ট 50 বছর 1 বছর আগে আছে, 100 বছর আগে আছে। তো এই যে তাদের যে কাজের এক্সপিরিয়েন্স, ওদের যে প্ল্যাটফর্ম, এটা তো আসলে হিউজ, কারণ ওরা ওয়ার্ল্ড মার্কেটের জন্য কাজ করে। আমাদের মার্কেটটা ওই জায়গায় আমরা কোনোভাবেই পৌঁছাতে পারতেছি না। এর মূল কারণ হচ্ছে দুইটা, অনেকগুলো কারণ অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে আমাদের যে ইনভেস্টার, আমাদের এখানে ইনভেস্ট ছোট, বড় ইনভেস্ট আসছে না। তো এটা একটা বড় ব্যাপার। এখন ইনভেস্ট আসবে কেন, সেটার জন্য তো আসলে বিজনেসটা রান করতে হবে, সেই আলাপ আসলে আমি করতে চাই না, সেটা মার্কেটিং এর অন্যান্য লোকজন আছে। আমি যেহেতু ফিল্ম মেকিং এর সাথে জড়িত, আমি এটা নিয়ে কথা বলতে চাই। তো এইখানে আর ডিরেক্টর, সেকেন্ডলি হচ্ছে ডিরেক্টর আসলে কতটা চ্যালেঞ্জিং ভাবে কাজ করতে চায়, সেইটা আসলে ইন্ডাস্ট্রিতে কতটুকু ইফেক্ট পড়বে বা দর্শক কীভাবে নেবে, সেটা যদি সে বুঝতে পারে, তাহলে সে চ্যালেঞ্জটা নেওয়ার কারণে মার্কেটটা, সে তার চিন্তাটা বড় হবে এবং সিনেমাটা বড় হবে, বাজেটটাও অনেক বড় হবে। তো এইটা আসলে মানে আমি পজিটিভলি দেখি। মানে মূল কথা হচ্ছে যে, কারণ ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফার, ইন্ডিয়ান আর্টিস্ট বা রাইটার যেই থাকুক, তাদের পোস্ট প্রোডাকশন ফ্যাসিলিটি আমরা আমাদের সিনেমার বেটারমেন্টের জন্য আমরা অবশ্যই নিব, এবং আমাদের ক্যানভাসটা বড় হবে। হ্যাঁ, কারণ আমাদের তো আসলে বড় ক্যানভাসে কাজ করার এক্সপিরিয়েন্স কম। আমাদের সাপোর্ট না হলে, আমাদের সাপোর্টিং লোকজন না থাকলে আমরা আসলে শিখবো কোত্থেকে বা জানবো কীভাবে, বা অ্যাকচুয়ালি আমি আসলে যেটা করতে চাই এটা প্রডিউসারকে বোঝাবো কীভাবে। বোঝানোর জন্য এক্সপিরিয়েন্স লোকগুলো আইসা যদি কাজ করে, তখন বুঝবে যে ওকে ফাইন, এমনি করতে হয়। তখন আমি বললে আমার কথাটার ভ্যালুটা
সে দিবে। যেহেতু সমসাময়িক কাজগুলো নিয়ে কথা বলছি, পুরোনো দিনের গল্পও করছি, যদি জানতে চাই যে বাংলাদেশের সিনেমার জগতে আসলে সিনেমাটোগ্রাফিতে আপনি কি কি ধরনের পরিবর্তন দেখতে চান, তাহলে কি কি পয়েন্ট উল্লেখ করবেন? চিন্তার পরিবর্তনটা আসলে প্রথম দরকার। আচ্ছা, ওই চিন্তাটা করতে হবে, মানে ভাবতে হবে আসলে, এবং ভাবার জন্যে ভাবার পরে ওইটাকে এক্সপ্লোর করতে হলে যে সাপোর্টগুলো দরকার প্রডিউসার এন্ড থেকে, ডিরেক্টর এন্ড থেকে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো যদি কেউ বুঝতে না চায় তাকে বুঝাইতে হবে, যদি তারপরেও না বুঝতে চায় তাহলে ধরে নিতে হবে যে আমাদের আসলে আমাদের দৌড় এতটুকুই, এটা মেনে নিতে হবে। তবে এখনকার সময়ের অনেক চ্যালেঞ্জিং জায়গায় আসছে ডে বাই ডে। এখনকার সময় অনেক ট্যালেন্ট লোকজন ডিরেকশনে আসতেছে, তারা ভালো কাজ করতেছে এবং তারা ডে বাই ডে আরো বড় কাজ করতেছে। এটা একটা আর কি, মানে গুড ভাইব বলা যায়, যে পজিটিভ ব্যাপার, যে আমাদের সামনের দিকে আরো ভালো কিছু হবে, সেই প্রত্যাশাই রাখছি আমরা। আপনার অন্যান্য কাজের গল্প একটু আসতে চাই। আপনার একটি ফটোগ্রাফি প্রজেক্ট তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান দখল করে নিয়েছিল, সেই অর্জনটি, সেই কাজের গল্প শুনবো। একটা ছোট্ট কাজের সাথে সংযুক্ত ছিলাম, রবির একটা টিভিসি ছিল সেটা, যেটা গিনেস ওয়ার্ল্ড বুকে ওই রেকর্ডে এটার নাম আসছে। তো এখন আমি আসলে আগে থেকে জানতাম না যে এটা এই পর্যায়ে যাবে। আচ্ছা, তো ফাইনালি আমি যখন দেখলাম ভালোই লাগলো, ভালো লাগে মানে একটা ভালো কাজের সাথে থাকতে। আমি খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি খুব লাকি যে ইন্ডাস্ট্রিতে অনেক দারুণ দারুণ কাজ করার সুযোগ পাইছি। এবং যেমনটা আমরা দেখি যে আসলে ক্যামেরার নেপথ্যে যারা কাজ করেন বা চিত্রগ্রাহক যারা আছেন, তারা কিন্তু একসময় পরিচালকের আসনেও বসে যান, তারা ভিন্ন ভিন্ন কাজ করেন। এবং আমরা যেমনটা বিশ্ব বাজারে দেখেছি, বিশ্ব চলচ্চিত্রে দেখেছি, অনেক বিশ্বখ্যাত নির্মাতা আছেন যারা আসলে প্রথমে চিত্রগ্রাহক ছিলেন, পরে আসলে পরিচালক হয়েছেন। আপনার ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা কি আছে বা পরিকল্পনা আছে কিনা? এরকম পরিকল্পনা আসলে অ্যাকচুয়ালি নাই। আমি আসলে যেটা আমি জানি, যেটা আমি পারি এবং যেটার প্র্যাকটিস আমি সবসময় করছি, সিনেমাগ্রাফিটাই করতে চাই। আর সিনেমাগ্রাফিতে অনেক কিছু দেখানোর সুযোগ আছে। আমি মনে করি যে বাংলাদেশের যেহেতু মাত্র শুরু হলো সময়টা, একটু বিগ স্কেলে কিছু ভাববার, কাজ করার, অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করার শুরু হয়েছে, জাস্ট প্র্যাকটিস শুরু হলো আর কি। এর আগে আমরা অনেক স্ট্রাগল করছি, অনেক কিছু করছি, অনেক ক্রাইসিসের মধ্যে নানান কম্প্রোমাইজ করে আমরা হয়তো চেষ্টা করছি নানান কিছু করার, কিন্তু আমরা খুব বেশি সাকসেসফুল না, বাট আমরা একটা চর্চার মধ্যে ছিলাম আর কি। এখন যেহেতু একটা ভালো অবস্থানে আসছে ডে বাই ডে, আমরা যাচ্ছি, অনেক নতুন ডিরেক্টর আসছে এবং আমি যতটুকু জানি যে আরো অনেক ট্যালেন্ট লোকজন রেডি, মানে তারাও অনেক কিছু করতে চায়। তো এই সময়টা আমাদেরকে আসলে একটু ধৈর্য ধরে নিজেদেরকে রাখতে হবে এবং নিশ্চয়ই ভালো কিছুই হবে সামনের দিনে। আর ডিরেকশনের জায়গায় আমি নিজে ডিরেকশন দিব কি না এটা আমি ডিসাইডেড না, তবে সময়ের সাথে সাথে আমি জানি না মানে পরিস্থিতি মানুষকে কোন দিকে নিয়ে যায়। একদমই। জি, এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। কখনো কি ক্যামেরা চালাতে গিয়ে এমন কোনো দৃশ্য আছে যেটা দেখে আপনি হেসে ফেলেছেন? হ্যাঁ, অনেকবার। কোন সিনেমার সেটে সবথেকে মজার ঘটনাগুলো ঘটেছিল? বিশ্বসুন্দরী। আপনি কি ছবি তুলতে ভালোবাসেন? অ্যাকচুয়ালি আমি খুব ভালো ফটোগ্রাফার না। ওকে। কিন্তু তারপরেও ছবি তো আসলে নানানভাবে তুলতে হয়, আমি আসলে নিজের ছবি কম তুলি। চিত্রগ্রাহক না হলে আপনি কি করতেন? আমার যে পড়াশোনা, আমি আসলে জবের দিকেই যাইতাম আর কি। আপনার পছন্দের সিনেমা কোনটি, যেটা আসলে অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য আপনি বারবার দেখেন, এখনো দেখেন? দেশি সিনেমা যদি বলি তাহলে মাটির ময়না, মনপুরও আমাকে দারুণভাবে টানে। হ্যাঁ, বিদেশি সিনেমা যদি হয় তাহলে ইন্ডিয়ান সিনেমা আমাকে দারুণভাবে টানে। তার মধ্যে বেস্ট হচ্ছে যে আমার অনেকবার দেখা যে হচ্ছে যে গুজারিশ, যেটা সঞ্জয় লীলা বানশালী ডিরেক্টর। তারপরে হচ্ছে বরফি, দারুণভাবে আমাকে ম্যাজিক্যালি টানে। আর এছাড়া অনেক সিনেমা আছে, হলিউড, বলিউড, নানান সিনেমা আছে যেগুলো আমি অনেকবার দেখছি, আমাকে অনেক ইন্সপায়ার করছে কাজ করতে। বাহ, চমৎকার। কথা বলে ভীষণ ভালো লাগলো। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।